যে ঘটনাটা হয়তো ঘটেছে যে প্রথমে ৬টা কমিশনের রিপোর্টগুলো রাজনৈতিক দলদেরকে দেয়া হয়েছে। তারা ওটা নিয়ে এককভাবে ঐকমত্য কমিশনের সাথে বসেছে এবং ওখানে আলোচনা হয়েছে কোনগুলো মীমাংসিত, মানে কোনগুলোতে মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছে। তো ওগুলোতে যতগুলো দল এর পরে যখন আলোচনায় বসে তখন আরো নতুন কিছু দল জোট এর ভেতরে ইনক্লুশন হয়। সো ওই অরিজিনাল আলোচনা ওরা ছিল না, কিন্তু ওই জিনিসগুলো সবাই মানে বাকি কেউ আর প্রশ্ন তোলেনি। সো মানে যেমন মনে করেন আপনি যতগুলো আর্টিকেলস দেখবেন আর কি এই জাতীয় সনদে, মানে জুলাই সনদে যতগুলো আর্টিকেলস দেখবেন এর মধ্যে অনেকগুলো আর্টিকেলই মানে বেশিরভাগ মেজরিটি আর্টিকেলই গত 2 মাসের ডিসকাশনে উঠেনি কেন? কারণ ওই যে লিখিত আকারে যখন দেওয়া হয়েছিল তখন আমরা সবাই মোটামুটি সবাই এটা তো ঐকমত পোষণ, মোটামুটি না মানে সবাই ঐকমত পোষণ করে দিয়েছিলাম। সো ওটার উত্থাপনই হয়নি। কিন্তু ওই সময় যতগুলো দলের সাথে আলোচনা হয়েছিল, পরে ঐকমত্য কমিশন যখন বসা শুরু করে তখন সংখ্যা বাড়ে। তো ওই সংখ্যাগুলো হিসেবে কোথাও 33, কোথাও 35, কারণ প্রথমে আমি একটু অবাক হয়ে গেছি, একটা 27, একটা 29, একটা 35। এখন বুঝতে চাচ্ছি তার মানে দাঁড়াচ্ছে যে এই জায়গার কথা নেই, সেখানে আসলে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত নেই, কোনো ভিন্ন মত নাই। সেটা সংখ্যা 35 হোক আর 34 হোক আর 29, এই যে মাত্র 28টা দলের সাথে আলোচনা চলছিল, কিন্তু 35টা দলের মধ্যে পরে তো আর এই বিষয়গুলো আলোচনায় আসেনি, পরে আলোচনায় আসেনি। তবে আমার মনে হয় প্রসেসটা কি করেছে এটা আমি আপনাকে পরিষ্কার করতে পারবো না। হয়তো তাদেরকেও লিখিত আকারে পরে দেয়া হয়েছে, তারাও ঐকমত পোষণ করেছে, বা হতে পারে যে এটা মানে কোন জায়গায় আবার দেখছি যে 33টা দল একমত। জি, যেগুলো আপনি 33-35 দেখবেন সেগুলো হলো ওই আলোচনায় নতুন কিছু অন্তর্ভুক্তি হয়েছে। প্রথম পর্যায়ে 28-29 মতো ছিল। ঠিক আছে, এটা ছিল জি। এনিওয়ে, সো জুলাই খসড়াটা দেখেন লম্বা একটা খসড়া এসেছে, 28 পাতার একটা খসড়া, এবং এই 28 পাতার খসড়ার অনেক কিছু ওই যে স্পেশালি যেগুলোতে আপনি দেখছেন নোট অফ ডিসেন্ট, এগুলো সব কিন্তু গত 2 মাস আলোচিত। গত 2 মাস আলোচনার ভেতরে আমরা পরিষ্কার দেখেছি দলের নেতৃবৃন্দ অনেকেরই বুঝতে, মানে এই ইস্যুগুলোর ডেপথ বুঝতে হয়েছে, মানে ওনাদেরও মনে করেন বাজেট বিল, ফাইন্যান্স বিল, এইটার ভেতরে ডিফারেন্সগুলো অনেকের বুঝতে একটু অসুবিধা হয়েছে। সো এগুলো আসলে কমপ্লিকেটেড ইস্যু, মানে আমি তাদেরকে ছোট করছি, আমি জাস্ট বলছি ইস্যুগুলো কমপ্লিকেটেড। সো অন্য দল, কিছু দল যদি এর ভিতরে হঠাৎ করে বলে যে এখানে একটা গণভোট হওয়া উচিত, তাহলে এই যে এই কমপ্লিকেটেড ইস্যু আপনি আসলে জনগণের কাছে ডিরেক্ট এভাবে নেওয়াটা খুব মুশকিল। আর গণপরিষদ যে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বিকজ এখন দেশের যেটা দরকার সেটা হলো নির্বাচন, এবং ওই জায়গা থেকে আমি বলবো যে এই 28 পাতায় কিন্তু ঐকমত হয়ে গেছে। মানে আপনি দেখছেন যে এই জায়গাগুলোতে, এবং বেশিরভাগ জায়গা এখানে নোট অনেক জায়গায় আমার নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক জায়গা আছে আপনার বিএনপি আর এনডিএম আর আরো 2-একটা দল নোট অফ ডিসেন্ট। মোস্ট অফ দ্য কেসেস বিএনপি এবং এনডিএম কাছাকাছি, মানে একই প্রায় মোটামুটি। জি জি। কয়েকটা জায়গায় আছে হয়তো কিছু বামপন্থী দল দিয়েছে, কয়েকটা জায়গায় আছে কিছু ইসলামপন্থী দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্টের পয়েন্টটাও হলো যে পুরো আর্টিকেলের ভেতর করছে। যেমন মনে করেন একটা এক্সাম্পল স্বরূপ বলছি, উচ্চকক্ষ আমরা সবাই একমত পোষণ করেছি। উচ্চকক্ষ কিভাবে হবে এখানে এক একটা দল দ্বিমত পোষণ করেছে, যেমন বিএনপিও দ্বিমত পোষণ করেছে, আমরাও দ্বিমত পোষণ করেছি। আমাদের দ্বিমত পোষণের মূল ভিত্তি ছিল হলো যে আমরা সেপারেট ব্যালটে চেয়েছি, এখানে সেম ব্যালটে আছে, আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা কেন দ্বিমত পোষণ করেছি এটা আর ওখানে লেখা নেই, এবং অলরেডি 28 পাতা হয়ে গেছে, এটা লিখতে গেলে আরো বেশি লম্বা হয়ে যাবে। বিএনপি দ্বিমত পোষণ করেছে কারণ বিএনপি ফার্স্টে বলেছে যে এনসিসি যদি বাতিল করে তাইলে এটাতে তারা দ্বিমত পোষণ করবে না, এনসিসি বাতিল করতে হবে আর থ্রেশহোল্ড 5% আনতে হবে, তাহলে এটাতে তারা দ্বিমত পোষণ করবে, এটা একমত পোষণ করবে। কিন্তু অন্য সবাই আবার এনসিসি বাতিল করে নাই। সো ওই কন্টিনজেন্ট অন দ্যাট বিএনপির দ্বিমত। সো সবার কিন্তু দ্বিমতের জায়গাগুলো আবার ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন কারণের দ্বিমত। এনিওয়ে, বড় দাগে তাহলে এগুলো সবকিছু এগ্রিড আপন, সবাই মিলে এগ্রি করেছে। তো সবাই মিলে যদি এগ্রি করে ফেলেছে, এবং এই সনদের ভেতরেই আপনি শেষ পাতায় দেখবেন যে এটাকে আইনি আপনার একটা কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচনের আগে, সেটা আমরা মেনে নিচ্ছি যদি তারা অর্ডিন্যান্সের মাধ্যমে করে। আমার পার্সোনাল একটা পয়েন্ট ছিল যে অর্ডিন্যান্স করলে সেই অর্ডিন্যান্সটা পার্লামেন্টে রাটিফাইড হতে হবে, আর পার্লামেন্টে রাটিফাইড হবে এটা নিয়ে কোনো ডাউট আমরা করি না, কারণ প্রত্যেকটা দল তারা এই সনদ মেনে এটাতে সিগনেচারি হবে, প্রত্যেকটা দল, মানে আমার দলও হবে, ভাইয়ের দলও হবে, যারা অন্য কিছুতে দ্বিমত পোষণ করেছে, এনসিপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, সবাই হবে। সো যেই পার্লামেন্টে সরকার গঠন করুক না কেন তারই দায়িত্ব থাকবে এটাকে বাস্তবায়ন করা। তাহলে সে যদি এই সনদটা সিগনেটারি হচ্ছে তাহলে তাকে সেই সম্মানটা আমরা দিই যে সে পার্লামেন্টে যেই করুক,
ঠিক আছে, যদি একে অপরের প্রতি আমাদের বিশ্বাসের একটু কমতি থাকে, ঠিক আছে, অর্ডিন্যান্স হয়ে গেল, যাক। তাহলে মানে আপনারা যদি বলেন যে এতগুলো আইন নতুন করে করার থেকে অর্ডিন্যান্সে সবগুলো পাশ করে নেন, যে তারপর আপনি রাটিফাই করবেন, হ্যাঁ, সেটা আমরা মানতে রাজি আছি। তবে কিছু জিনিস আছে যেটা একদম কোর কনস্টিটিউশনে হাত দেয়, এইটা অর্ডিন্যান্স করে আদৌ করা যাবে কিনা, এটা মানে এগেন আমি আইনজীবী না, তবে যতজনের কাছে আমি যতজন বিজ্ঞ আইনজীবীদের সাথে আমি কথা বলেছি, কেউই আমাকে পরিষ্কার উত্তর দিতে পারেন না যেটা করা যাবে। সো আমার মনে হয় এখানে যদি এগেন সরকারের পক্ষ থেকে কোনো ডাউট থাকে, অ্যাপেলেট ডিভিশন তো এখন আছে, কারণ এই সরকার কিন্তু অ্যাপেলেট ডিভিশনের রায়ের ভিত্তিতে এই সরকারের বৈধতা। সো তাহলে অ্যাপেলেট ডিভিশনের কাছে আরেকবার রায় নিতে পারে অর্ডিন্যান্স কিভাবে করা যাবে। তবে আমার মনে হয় কনস্টিটিউশনাল ইস্যুগুলো ঘোলাটে না করে অপারেশনাল যে ইস্যুগুলো আছে সেগুলোকে অর্ডিন্যান্স আকারে তারা যদি বাস্তবায়ন করতে চায়, বাস্তবায়ন করে আমরা নির্বাচনে যেতে পারি। বাট এমন কোনো কিছু করা উচিত না বা করা যাবে না যেটাতে নির্বাচনের সময় নিয়ে আবার কোনো ধরনের আপনার কালক্ষেপণ হতে পারে, নির্বাচনের সময় নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠতে পারে, এমন কিছু করা যাবে না, এটা আমি মনে করি। সো এই যে এক ধরনের বক্তব্য কারো কারো পক্ষ থেকে আসছে যে এগুলো এই সনদে তারা স্বাক্ষর করবেন না, এগুলোর আইনি ভিত্তি আগে নিশ্চিত করতে হবে, আপনার কাছে কি মনে হয় তারা কি সেই অবস্থানে থাকবে? আমি একটা মানে একটু ভিন্ন আঙ্গিকে তাহলে আলোচনাটা নিয়ে যাই, বিকজ যে দুই একটা বা দু তিনটা দল এই ধরনের কথাবার্তা বলছে, আমি মনে করি যে তারা নির্বাচনী ট্যাকটিক্স হিসেবে এই কথাগুলো বলছে। আমি মনে করি, এবং গত দু একদিনের বোধহয় কালের কণ্ঠে একটা বড়ভাবে এটার খবরও এসছে একটা, যে তারা, এবং যেটা মানে আমরা আগে থেকে আর কি মোটামুটি আর কি আমাদের আন্দাজ ছিল বা আমরা জানতাম এই ধরনের ঘটনা চলছে, এটা জাস্ট মাত্র নিউজে আসছে, যে এই দলগুলো বিএনপি বা যুগপৎ আন্দোলন, তো যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যেহেতু বিএনপি দিচ্ছে, সেই হিসেবে বিএনপির সাথে একটা আলোচনায় আছে যে তারা কতখানি নির্বাচনে ছাড় পেতে পারে। তো এই নির্বাচনী ছাড় মানে কোয়ালিশনে আসুক বা কোয়ালিশনের বাইরে থাকুক, এই নির্বাচনী ছাড়ের আলোচনা বা একটা চাপ সৃষ্টি করা, স্পেশালি যখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও নেই, মানে জাতীয় পার্টি থাকলেও নেই, ইটস দ্য সেম। সো তাহলে এই যে জামাত, বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি, এই দুটো দল তারা চিন্তা করছেন যে তারা এখন একটা চাপ প্রয়োগ করতেই পারে যে তারা যদি খেলায় না আসেন তাহলে খেলায় বৈধতা নাও আসতে পারে, এবং সেই ভয়টা দেখিয়ে বা সেটা একটা নেগোশিয়েটিং ট্যাকটিক হিসেবে ব্যবহার করে তারা নিজেদের জায়গা আরো কত শক্ত করতে পারেন। সো আমার মনে হয় মানে মেইন খেলাটা, যেহেতু আমার ধারণা জ্ঞান যে তাদের খেলাটা মেইনলি এইখানে, এই খেলাটায় তারা মানে ভালো কিছু পেতে পারলে তারা এইসব আলোচনা একা বন্ধ হয়ে যাবে, আমার ধারণা এটা। জি, মিস্টার বাবুল আপনি শুনছিলেন, জাস্ট আমি মিস্টার ববি হাজ্জাজের কথার সূত্র ধরে, মানে তিনিও চাইছেন যে যেহেতু একটা সাইন্ড অ্যাগ্রিমেন্ট হবে বা চার্টার হবে, যারাই সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তাদের দায়িত্ব বা সরকার কোনো তারা এটা করবেন। কিন্তু অতীত বলে যে কারণে অনেকে সংশয় প্রকাশ করছে, যে যেমন ধরেন 3 জোটের রূপরেখা হয়েছিল এরশাদের সময়, সেটা ক্ষমতায় গিয়ে আসলে কেউই সেই অর্থে খুব একটা ইমপ্লিমেন্ট করবার দিকে মনোযোগ দেয়নি। যদিও এটা একেবারে ঢালাওভাবে বলা ঠিক হবে না, কিছু কিছু কাজ করা হয়েছে, কিন্তু অধিকাংশ বিষয়ে আসলে কোনো রাজনৈতিক দল মত দেননি, এবং কিছু নৈতিক জায়গায় একদম প্রথম থেকেই বিচ্যুতি দেখা গেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। শোনেন, প্রথম কথা হলো 90 এবং 2025 সময়টা বিস্তর একটা ফারাক আছে। হ্যাঁ, এই সময়ের মধ্য দিয়ে মানে নদী পদ্মা ব্রহ্মপুত্র দিয়ে অনেক পানি গড়ায় গেছে। 90-এর যে 3 জোটের রূপরেখা, এটা তাৎক্ষণিকভাবে বসে রাজনৈতিক দল এরশাদের পতনের পরে এটা তৈরি হয়েছিল, এবং তার কিছু কিছু অংশ আপনি যেটা বললেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফেরা, সেটাও হয়েছে, অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, আবার অনেকগুলো হয়নি। তখন কোনো চার্টার হয়নি, তখন কোনো এই কি ঐক্যমত্য কমিশন হয়নি, তখন এটার প্রয়োজনীয়তা ওইভাবে উপলব্ধি করতে পারে নাই মানুষ। কিন্তু এই 25 সালে আসবার পরে ধরেন বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি 16 সাল থেকে 22 সাল থেকে এই যে সংস্কারের ধারণা, রূপরেখা এবং এটাকে ব্র্যান্ডিং করা, সেটা কিন্তু লাগাতার করে ফেলেছে। এর মাঝখানে হাসিনার 15 বছরের একটা শাসন আমাদের হজম করতে হয়েছে, প্রায় 15.5 বছরের একটা ফ্যাসিস্ট রিজিম, যেটা 90-এর আগে ছিল না। এরশাদ এক ধরনের স্বৈরাচার, হাসিনা আর এক ধরনের স্বৈরাচার। তো এই যে সময়টা, এই সময়টা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। আমরা ঐক্যমত্য কমিশন করা শিখেছি, আমরা মাসের পর মাস আমরা মানে নিবিড়ভাবে আলোচনা করেছি, হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দল মিলে। তারপর আমরা একটা চার্টার তৈরি করছি, তারপর কেউ কেউ বলছে এটা একটা অধ্যাদেশের মাধ্যমে এটা আইন তৈরি হবে বা কিভাবে, সেটা নিয়েও আমরা এখন আলোচনা করছি। তো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের ধরন কী হবে, কারা কীভাবে গঠন করবে, অনেকগুলো বিষয় সামনে আসে। মানে নেসেসিটি ইনভেনশন মাদার নাকি একটা কথা আছে, প্রয়োজন আমাদেরকে এগুলো শিখাচ্ছে বা শিখিয়েছে সময়টা। তো এই সময়ে এসে
আমি যেটা বললাম যে এই যে কন্ট্রাক্ট বা চুক্তি বা ঐক্যমত্য যেগুলো আমরা ঐক্যমত্য হয়েছি সেই বিষয়গুলো থেকে সরে আসা আর 90-এর 3 জোটের বিষয় ওইখান থেকে সরে আসা বা বাস্তবায়ন না হয় এর মধ্যে বিস্তর ফারাক। আর আরেকটা যেটা সবচাইতে বড় জিনিস, শোন, এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ, এই কেয়ারটেকার গভর্নমেন্টটা যেভাবে আমরা ইস্টাবলিশ করতেছি এবং ঐক্যমত্য হয়েছে এবং এটাকে উৎখাত করতে হলে শুধু পার্লামেন্ট না, গণভোটেরও প্রয়োজন হবে, এটাও তো আগে ছিল না, এটাও কিন্তু তৈরি হচ্ছে। আমার সমস্ত সংস্কারের মূল ভিত্তি কিন্তু এর মধ্যে নিহিত আছে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা এবং কেয়ারটেকার গভর্নমেন্ট, সরকার, বিরোধী দল সবাই মিলে কিভাবে তৈরি করতে হবে সেই রূপরেখাটাও আমরা তৈরি করে ফেলছি। আমি মনে করছি সংস্কারের 70% এর মধ্যেই নিহিত আছে। সংস্কারের 70% এইভাবে 5 বছর পর পর আপনি যদি সবাই মিলে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে, একতরফা কেয়ারটেকার গভর্নমেন্ট না, এবং সেই সরকারের অধীনে যদি ভোট হয়, সত্যি মানুষের কাছে যদি যাওয়া লাগে, রাজনৈতিক দলকে, কর্মীকে রাতের বেলায় ভোট করার সুযোগ না থাকে বা দামির ভোট করা না থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশে কোনো সমস্যা নাই। এই যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার রাজনৈতিক দলই করতে বাধ্য হবে। আমি মনে করি সেটা সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু করতে বাধ্য হবে, এটা আমি নিশ্চিত। আর আপনি যে সংশয়ের কথা বলা হচ্ছে, শোনেন, বিএনপি ধরেন যদি কেউ মনে করছে বিএনপি গভর্নমেন্টে যাবে, যাই আর এগুলো বাস্তবায়ন করবে না, যে প্রশ্ন আসছে, শোনেন, বিএনপি যদি এই ব্যাড ইন্টেনশন থাকতো তাহলে 2 মাস ব্যাপী এইভাবে বসে এইভাবে বার্গেইন করে এটা মানি না, এটার এতটুকু অংশ মানলাম, এটা এই মতামত দিলাম, এটা তো প্রয়োজন ছিল না। হ্যাঁ, সব সব মানি, তারপরে আমি যাই গভর্নমেন্টে, যাওয়ার পরে দেখবনে। এই ইন্টেনশনটা কিন্তু এখানেও আপনাকে লক্ষ্য করবার ব্যাপার আছে যে একটা পলিটিক্যাল পার্টি যেভাবে আলোচনা করছে, এনগেজড হয়ে, এবং যেভাবে নিবিড়ভাবে এটাকে সিরিয়াসলি নিচ্ছে, প্রতিনিয়ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে, আবার সেখানে প্রধান উপদেষ্টার বাসায় বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তাহলে এখান থেকে সরে আসবার কি প্রয়োজন? এখন আপনি যেটা বলেছেন যে কেউ এটা বলছে ওটা বলছে, এটা বার্গেইন, নির্বাচনের আগে এটা হতেই পারে। আর সবথেকে বড় কথা হলো যে আওয়ামী লীগ মাঠে না থাকে, রাজনীতিতে না থাকাতে কেউ এই সুযোগটা নিচ্ছে। এটা আনইথিক্যালও সুযোগ হইতে পারে বা এটা কৌশলও হতে পারে, এবং আলটিমেটলি তারা এখানে নির্বাচনের যখন ডামাডোল শুরু হয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপে যখন দেশ উঠে যাবে, তখন এই বিষয়গুলো একটা সুরাহা হয়ে যাবে বলে আমরা মনে করছি। মিস্টার ববি হাজ্জাজ, আমি একটু জাস্ট এই প্রস্তাবনার রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেটা আমাদের সংবিধানের 4 মূলনীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেটা সংশোধন করে এখন করা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আমি বুঝতে পারি যে এটা আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল 3টে অঙ্গীকার সেখান থেকে নেওয়া হচ্ছে, এবং এর সঙ্গে ধর্মনিরপেক্ষতার জায়গায় ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখ করা হচ্ছে। এবং এখানে 24টি দল এবং জোট একমত। নোট অফ ডিসেন্ট আছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি, বাসদ এবং বাসদ মার্ক্সবাদী এবং গণফোরামের। একটু বলবেন যে এই জায়গায় তাদের আপত্তির জায়গাগুলো কোথায়? ওনাদের মেইন আপত্তিটা ছিল সমাজতন্ত্র এখান থেকে সরানো যাবে না। তো আর আমাদের একটা সাইড থেকে আপত্তি ছিল যে যদি হাত দিতে হয় তাহলে সমাজতন্ত্র রাখলে আমরা সাইন করতে পারবো না। যদি আপনারা হাত না দেন কোনো অসুবিধা নাই, ওকে, অ্যাজ ইট ইজ, মানে 72 যা ছিল কনস্টিটিউশনে সেটা যদি থাকে আমাদের কোনো অসুবিধা নেই। পরে যে আমরা চেঞ্জ করলাম না করলাম, হাত দিলাম না, কিন্তু যদি চেঞ্জ করেন এবং চেঞ্জ করে সোশ্যালিজম রাখেন তাহলে আমরা সনদে সাইন করতে পারবো না, কারণ আমরা সোশ্যালিজমে বিশ্বাস করি না। এবং এটা বড় দাগে আমরা অনেকগুলো দল বলেছিলাম। সো যারা সমাজবাদী দল তারা আবার সমাজতন্ত্র চেয়েছিল, ওই জায়গাটা জাস্ট তাদের নোট অফ ডিসেন্টটা সমাজতন্ত্র ভিত্তিতে। যারা বামপন্থী, অবশ্য বামপন্থী সবার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে গণফোরাম শুধু হয়তো পিওর বামপন্থী দল না, বাট ওনাদের কারণটা আমার মনে নেই, হয়তো এই কারণেই ছিল। বাট বামপন্থী সবগুলো সমাজতন্ত্র ছিল। বিএনপির অ্যালাইজ কিছু আছে যারা বামপন্থী রাজনীতি করে, তাদের নাম এখানে দেখা যাচ্ছে না। তারা আবার আমাদের সাথে মানে আপনাদের সঙ্গে সম্মত হয়েছেন।